সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি এশিয়া, চীন এবং আমেরিকা সম্পর্কে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর স্যামুয়েল হান্টিংটন তার দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এশিয়ার, বিশেষ করে পূর্ব এশিয়ার অর্থনৈতিক পরিবর্তন একটি বড় মাপের ঘটনা। 1990-এর দশকে এই অর্থনৈতিক সমৃদ্ধি একটি রমরমা অবস্থার জন্ম দেয়। অনেকেই এই উন্নয়নের সঙ্গে সংযুক্ত হয়ে বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে বিশ্বে বিভিন্ন জাতিগুলোর মধ্যে শান্তি ও সমঝোতা স্থাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। এই আশাবাদ অত্যন্ত সন্দেহজনক ধারণার উপর প্রতিষ্ঠিত যে বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে অত্যাবশ্যকীয়ভাবে শান্তির জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন করা সম্ভব। কিন্তু বাস্তবে তেমনটি ঘটতে দেখা যায়নি। অর্থনৈতিক অগ্রগতি বিভিন্ন দেশের মধ্যেও একটি দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা বাড়ায়, বিশ্ব এবং সংশ্লিষ্ট অঞ্চলে ভারসাম্যর পরিস্থিতি বদল করে দেয়। অর্থনৈতিক লেনদেন মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন করে, তবে এর অর্থ এই নয় যে তা মানুষের মধ্যে মতৈক্য স্থাপন করে থাকে। ঐতিহাসিক দৃষ্টিতে দেখা যায়, অর্থনৈতিক অগ্রগতি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং বিভিন্ন প্রকারের পার্থক্য সম্পর্কে মানুষ বুঝতে শিখে থাকে। এই থেকে সৃষ্টি হয় ভয়ভীতি। বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য লাভ এবং দ্বন্দ্ব দুটোই বাড়ায়। যদি পূর্ব অভিজ্ঞতার আলোকে বলতে হয় তবে বলা যায়, এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের আলোকরশ্মি জন্ম দিবে এশিয়ার রাজনৈতিক অন্ধকার। এশিয়া হয়ে উঠবে রাজনৈতিকভাবে অস্থির এবং দ্বন্দ্ব সংঘাতে পরিপূর্ণ। এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন এবং এশীয়দের উদীয়মান আত্মবিশ্বাস আন্তর্জাতিক রাজনীতিকে তিন ভাগে ভেঙে চুরে দিয়েছে। যেমন, প্রথমত, অর্থনৈতিক অগ্রগতি এশীয় দেশসমূহকে সামরিক দিক থেকে শক্তিশালী হতে সহায়তা করছে। এর ফলে ভবিষ্যতের ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পরস্পরের মধ্যে অবিশ্বাস, শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, যা এতদ অঞ্চলে শীতল যুদ্ধের সময় ছিল অনুপস্থিত। এভাবে অত্র অঞ্চলে দ্বন্দ্ব, সংঘাত ও পরস্পর শত্রুতা বেড়ে চলছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক অগ্রগতি একদিকে এশীয় সমাজের মধ্যে দ্বন্দ্ব ও পশ্চিমের সঙ্গে এশীয়দের দ্বন্দ্ব বৃদ্ধি করছে। এ দ্বন্দ্ব প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয়েছে, তবে এই সংঘাত পশ্চিমাদের বিরুদ্ধে এশীয় প্রতিরোধের শক্তিকে দিন দিন বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। তৃতীয়ত, এশীয় অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে চীনের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাওয়ার সঙ্গে অত্র অঞ্চলে চীনের আধিপত্য বেড়ে গেছে। এতে করে অন্যান্য এশীয় দেশকে চীনের আধিপত্যর বাস্তবতা মেনে নিতে হচ্ছে, অথবা চীনের সঙ্গে ভারসাম্য সৃষ্টির চেষ্টা করতে হচ্ছে। কয়েক শতাব্দী যাবৎ পাশ্চাত্য বিশ্ব এককভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভুত্ব বিস্তার করলেও অষ্টাদশ শতাব্দীতে রাশিয়া প্রথম পশ্চিমা বিশ্বের সম্পূরক হিসেবে আবির্ভূত হয় এবং জাপান সম্পূরক শক্তি হিসেবে আসে আরও পরে। বিংশ শতাব্দীতে ইউরোপই ছিল দ্বন্দ্ব, সংঘাত এবং সহযোগিতার রাজনীতির প্রধান নায়ক। এমনকি শীতল যুদ্ধের সময়েও বৃহৎ রাষ্ট্রগুলোই দ্বন্দ্ব সংঘাত সংগঠিত হয়েছে, আর তা ঘটেছে একেবারে ইউরোপের অন্তরের অভ্যন্তরে। শীতল যুদ্ধোত্তর বিশ্বে আন্তর্জাতিক রাজনীতির মৃত্তিকাতল হিসেবে এশিয়া, বিশেষ করে পূর্ব এশিয়া চিহ্নিত হচ্ছে। এশিয়া এখন সভ্যতার মহাপাত্র হিসেবে চিহ্নিত হচ্ছে। পূর্ব এশিয়ায় রয়েছে কম করে হলেও 6টি সভ্যতা: জাপানি, সিনিক, অর্থোডক্স, বৌদ্ধ, মুসলমান এবং পাশ্চাত্যর সঙ্গে দক্ষিণ এশিয়া যুক্ত হলে হিন্দু সভ্যতার সংযোজিত হয়।
চারটি কোর রাষ্ট্র যথা জাপান, চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ঘটক। দক্ষিণ এশিয়ায় রয়েছে শক্তিশালী ভারত এবং ইন্দোনেশিয়া হলো ভীতিকর একটি শক্তিশালী মুসলমান রাষ্ট্র। এতদ ব্যতীত পূর্ব এশিয়ায় মধ্যমমানের শক্তিসম্পন্ন আরও কিছু রাষ্ট্র আছে যা অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে চলেছে, যেমন কোরিয়া, তাইওয়ান এবং মালয়েশিয়া। সে সঙ্গে আরও যুক্ত হচ্ছে সম্ভাবনাময় ভিয়েতনাম। এর ফলে সে অঞ্চলে অত্যন্ত গুরুতর এবং জটিল ধরনের আন্তর্জাতিক রাজনীতির উদ্ভব ঘটেছে, যার সঙ্গে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর ইউরোপের তুলনা করা চলে। ফলে সেখানে দেখা দিয়েছে বহুধারা ও বহির্মুখী শক্তির পরস্পর সমারোহ। বহুমুখী ক্ষমতার বিন্যাস, বহুমুখী সভ্যতার ধারাই হলো পূর্ব এশিয়া ধারা। এই ধারাটি কার্যত ইউরোপ থেকে পূর্ব এশিয়াকে পৃথক করেছে। ক্ষমতা ও সংস্কৃতির এই ধারার সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে বহুমুখিতা। পশ্চিমা বিশ্বের সব দেশেই রয়েছে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, আছে মুক্তবাজার অর্থনীতি, উচ্চমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অগ্রগতি। 1990 দশকের মাঝামাঝি পর্যায়ে পূর্ব এশিয়ায় একটি দেশে ছিল সুস্থির গণতন্ত্র, অস্থির গণতন্ত্র ছিল অধিকাংশ নব্য স্বাধীন দেশে। 4 অথবা 5টি দেশে ছিল কমিউনিস্ট ধরনের স্বৈর শাসন। বিংশ শতাব্দীতে ইউরোপে একাধিক জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়, যেমন ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, পশ্চিম ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় শান্তি ও নিরাপত্তা সংগঠন এবং অন্যান্য। তবে পূর্ব এশিয়ায় একমাত্র আসিয়ান ব্যতীত ইউরোপের তুলনায় তেমন কোনো সংগঠন গড়ে ওঠেনি। সেখানেও তেমন কোনো বৃহৎ শক্তির উপস্থিতি নেই যে শক্তি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসতে পারে। পশ্চিম ইউরোপীয় অবস্থার বিপরীত ধারায় দেখা যায় পূর্ব এশিয়ায় বিভিন্ন প্রকারের সংঘাতের পর্যাপ্ত পরিমাণ বীজ সজীব রয়েছে। চিহ্নিত দুটি বিবদমান শক্তি, যেমন অশান্তির উদাহরণ হিসেবে 2 কোরিয়া এবং 2 চীনের নাম উল্লেখযোগ্য। অবশ্যই 1995 থেকে মতাদর্শিক পার্থক্য হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে 2 চীন এবং 2 কোরিয়ার মধ্যে কিঞ্চিত উন্নতির সূচনা পর্ব শুরু হয়েছে। কোরিয়ার বিরুদ্ধে কোরিয়ার যুদ্ধের সম্ভাবনা থাকলেও তার ধার অনেকটাই ক্ষয়ে গিয়েছে। চীনের বিরুদ্ধে চীনের যুদ্ধের ধার এখনও চকচক করছে, তবে তা পূর্বের চেয়ে অনেক সীমিত, একথা মানতেই হবে। কেননা চীনের একজন জেনারেল বলেছেন, পারিবারিক বা সমগোত্রীয় সদস্যদের মধ্যে যুদ্ধের ধারা এখন সীমিত। যদিও 2 চীন এবং 2 কোরিয়ার মধ্যে সহিংসতার সম্ভাবনা এখনও সীমিত রয়েছে, তবে প্রত্যাশা করা যায় যেহেতু তাদের মধ্যে সাংস্কৃতিক মিল প্রকট, সেহেতু হয়তো ভবিষ্যতে এইসব শক্তিগুলো একটি শান্তিপূর্ণ সমাধানে আসবে। 1990-এর দশকে ইউরোপের তুলনায় পূর্ব ইউরোপ ও এশিয়ায় সীমান্ত বিরোধ অনিষ্পন্ন থেকে যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিরোধগুলোর মধ্যে রয়েছে রাশিয়া এবং চীনের সীমান্ত বিরোধ, উত্তর দ্বীপাঞ্চলের চীন, ভিয়েতনাম, ফিলিপাইন এবং আরও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় দক্ষিণ চীন সমুদ্র বিরোধ। সীমান্ত নিয়ে চীনের সঙ্গে রাশিয়ার, চীনের সঙ্গে ভারতের এবং উভয়ের সঙ্গে রাশিয়ার বিরোধ 1990-এর দশকে অংশত হ্রাস পেয়েছিল, কিন্তু তারপর আবার তা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন চীন মঙ্গোলিয়া দাবি করে বসে। বাইরের শক্তি দ্বারা সমর্থিত ও মদতপুষ্ট সহিংসতা মিন্দানাও, পূর্ব তিমুর, তিব্বত, দক্ষিণ থাইল্যান্ড ও পূর্ব মায়ানমারে ঘটে চলেছে। 1990-এর দশকে পূর্ব এশিয়ায় অন্যান্য স্থানে রাষ্ট্রীয় সম্প্রীতি বিরাজ করছিল। বিগত 50 বছরে কিছু মারাত্মক যুদ্ধ হতে দেখা গিয়েছিল, যা ঘটেছিল কোরিয়া এবং ভিয়েতনামের মধ্যে এবং এশিয়ার মূল শক্তিগুলোর মধ্যে চীন আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে। তাছাড়া পূর্ব এশিয়ায় প্রায় সকল প্রতিবেশী, যেমন কোরিয়া, ভিয়েতনামি জাতীয়তাবাদী
চীনাগণ, ভারতীয়, তিব্বতীয় এবং রুশগণ পরস্পরের বিরুদ্ধে সীমান্তে বারবার সংঘাত করেছে। 1993 সালে চীনের সামরিক বিশ্লেষণে 8টি স্থানকে অতি উত্তপ্ত স্থান হিসেবে চিহ্নিত করা হয়, যা চীনের নিরাপত্তার প্রতি হুমকি বলে মনে করা হয়। পূর্ব এশিয়ার নিরাপত্তা সম্পর্কে বলা হয় অত্যন্ত ভয়ানক। অর্থনৈতিক গতিশীলতা, ভূখণ্ড সম্পর্কিত বিরোধ, পুনর্জাগরিত পূর্ব শত্রুতা, রাজনৈতিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে পূর্ব এশিয়ায় সামরিক খাতে বরাদ্দ ব্যয় 1980 ও 90-এর দশকে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সামর্থ্য ও শিক্ষিত জনগণের সুযোগ কাজে লাগিয়ে পূর্ব এশিয়া সরকার তাদের পুরাতন ও অযুগোপযোগী অস্ত্রশস্ত্র এবং কৃষক ধাঁচের সৈন্য পাল্টিয়ে যুগ উপযোগী, আধুনিক, সম্প্রসারিত এবং আরও পেশাদারমুখী উন্নত অস্ত্রশস্ত্র সজ্জিত সৈন্যবাহিনী গঠন করছে। এভাবে পূর্ব এশিয়ায় আমেরিকার আগ্রহ থাকার পরও পূর্ব এশিয়ার দেশসমূহ সামরিক ক্ষেত্রে স্বয়ংবরতা অর্জনে ব্যস্ত হয়ে পড়ছে। পূর্ব এশীয় দেশগুলো সাধারণত ইউরোপ, আমেরিকা ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে অস্ত্র ক্রয় করে থাকে। তবে এখন প্রযুক্তিগত বিকাশ সাধনের মাধ্যমে দেশেই নিজেরা উন্নত ধরনের যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ সম্পর্কিত বৈদ্যুতিক সরঞ্জাম উৎপন্ন করছে। জাপান এবং চীন, তাইওয়ান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া প্রভৃতি সিনিক রাষ্ট্র ক্রমাগতভাবে তাদের উন্নত অস্ত্রশস্ত্র জড়ো করছে। পূর্ব এশিয়ায় উপকূলীয় ভৌগোলিক অবস্থান চিন্তা করে তারা নৌবাহিনীকে উন্নততর সাজে সজ্জিত করতে মনোযোগ দিয়েছে। ফলে দেশগুলো পূর্বে একে অপরের সঙ্গে যুদ্ধ করার যোগ্যতা না রাখলেও এখন তারা ক্রমাগতভাবে সে যোগ্যতা অর্জন করে চলেছে। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।